নমস্কার বন্ধুরা, ফিরে আসছি সুন্দর হাতের লেখার প্রক্রিয়ার আলোচনায়। আপনারা ইতিপূর্বে দেখেছেন আমরা আলোচনা করেছি একটা বর্ণ লিখতে গেলে বা আমাদের বর্ণমালার সমস্ত বর্ণ লিখতে গেলে পরে তাহলে তার কি উপাদান, আবার সেই উপাদানগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, সেই প্রয়োগ করে কি করে আমরা স্বরবর্ণ লিখব এবং আমরা ব্যঞ্জনবর্ণ কিভাবে লিখব, এই আলোচনাতে দন্তন পর্যন্ত এসেছি। এবার বাকি বর্ণগুলো নিয়ে আমরা আলোচনাটা করছি, কিভাবে আমরা সেগুলো ভালো করে লিখব। আপনারা এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমাদের বর্ণগুলোর মধ্যে অনেকখানি অংশ সাধারণ অংশ, অর্থাৎ আগের কোনো না কোনো অক্ষরের সঙ্গে তার মিল আছে। সুতরাং এখানেও আমাদের সেই প্রক্রিয়াটা দেখতে হবে। যেমন আমরা ডয় শূন্য এই আলোচনা আমরা আগে শেষ করে ফেলেছি, কারণ ওটা ড ঢর সঙ্গে সম্পর্কিত, ওর সঙ্গে শুধু নিচে গোল্লা দিলে পরেই হয়ে যাচ্ছে। সুতরাং সেইগুলোর পুনর্কথন আমরা করছি না। আসছি প লেখা নিয়ে। পয়ের বেলাতে কিন্তু একটা নির্দিষ্ট বাধা ধরার সমস্যা আছে। আসলে যে কোনো অক্ষর লেখার ক্ষেত্রেই যেখানটাই খারাপ হোক না কেন তার নির্দিষ্ট কয়েকটা জায়গা আছে, এইটুকুর জায়গার জন্যই খারাপ হয়। প লেখার ক্ষেত্রে তাড়াতাড়ি করে যারা প লেখেন তারা কী রকম করেন, তারা দুম করে এইরকম করে ব্যাস দিলে দিল প, কিংবা প, এই যে পদ্ধতিগুলো এর মধ্যে কি খারাপ হচ্ছে আমি একটুখানি দেখাচ্ছি যে এই জিনিসটাই একটু অন্যরকম হলে পরে পটাকে কিন্তু আর একটু ভালো লাগতো। এটা যদি এরকম না হয়ে একটু এরকম হতো, এটা যদি একটু এরকম হতো, এই পয়ের চেহারাটাই কিন্তু, আর এই দাগটা যদি এত দূর নামতো, এটা যদি মাত্রা থাকতো, আগের চাইতে অনেক বদলে গেছে। তাই এইরকম সামান্য সামান্য ত্রুটি, অর্থাৎ এইখানকার ত্রুটি এইগুলোর জন্য প খারাপ হয়ে যায়। আমি একটু অন্যভাবে একটা প লেখা দেখাচ্ছি, ডাবল স্ট্রোকে পটা লিখছি, মানে কতখানি সহজ হতে পারে আমি সেটা দেখানোর জন্য কাজটা করছি। লোকটা সামলাতে পারছি না, এই দেখুন আমি প লিখছি। ভালো লাগছে কেন না, এর শর্তগুলো সব পূরণ করা আছে। এই যে আমি দাগটা দিচ্ছি তার এই পাশের অংশটা দেওয়া আছে, এই যে দাগটা দিচ্ছি এখান থেকে এই পাশের অংশটা দেওয়া আছে, এটা ঠিকঠাক দেওয়া আছে এবং এইখানটাতে একটুখানি ছাড়িয়ে এসছে, এই আশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে পয়ের গলা বলি, গয়ের মধ্যে ওইরকম একটা ভাব থাকে, কিন্তু গয়ে তো নির্দিষ্ট করা যায় না, কিন্তু পয়ের বেলাতে এই অংশটা নির্দিষ্ট করা যায়। এটা যে এই মাত্রা, এইটা যদি একদম এইখানে ঠেকে দিতাম তাহলে কিন্তু অমনি খারাপ লাগতো। এই ব্যাপারটা একটু সাবধান থাকা দরকার। এবার আমরা সাধারণ প কীভাবে লিখবো আমি সেই জিনিসটার মধ্যে আসছি। দেখুন এইরকম একটা বাংলা সংখ্যার 2 প্রায়, কিন্তু এই দাগটা আমি কোনাকুনি তুলে দেব। অ্যাঙ্গেলটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে, তুলে দিয়েছি। এইখান থেকে এই অংশটুকু দাগের ওপর দিয়েই দাগ যাবে, আর এখান থেকে আমি এইভাবে তুলে দিলাম উপরে, একদম টিনের যেমন ঘরে এরকম দোতলা ছাউনি যেমন থাকে প্রায় তাই, সেইটাই আমরা এইখানটাতে দিলাম। এখানে এই যে গলার কথা বলছিলাম সেই গলাটা দিলাম, গলাটা খুব বেশি বড় করা ঠিক না। এবার এই যেহেতু এটার অর্ধমাত্রা আছে, এইটা এই দাগের, এই যে পুরো দাগটা এই দাগের অর্ধেকের চাইতে বেশি ওপরে থাকবে, এটা মাথায় রাখতে হবে। এটা আমি যত নিচে নামিয়ে নিয়ে আসবো তত কিন্তু প খারাপ হতে থাকবে, অনেকের প শুধু এই কারণেই খারাপ হয়। এবার আমার অর্ধমাত্রা দিলাম, প হয়ে গেছে। ফ আসছি, ফ কোন দাগ 2 নম্বর, কোন দাগ 1 নম্বর, এইটার লেভেলে এটা আসবে। এইবার এই ছোট দাগটা 2 নম্বর, এইবার এখান থেকে ঘুরিয়ে সেই যে কী বলছিলাম 7 নম্বর অসম্পূর্ণ অংশ, সেটা যেই নাকি বৃত্তচাপটা নিচের দিকে নামতে শুরু করলো, একইভাবে এটা উঠে গেল, এখানটায় ঠেকবে না, তার আগে বন্ধ করে দিলাম। এবার এখানটায় একটা রফলার মতন ডিজাইনে আমি এই জিনিসটাকে আমি করে দিলে পরে ঠিক আছে। আসলে একটা 1 লিখলাম সংখ্যায়, ফ হয়ে গেছে। ব বহু আলোচিত, তবু প্রাসঙ্গিকভাবে না হয় আরেকবার দিলাম, এই দিলাম, নিচ থেকে শুরু করব, কখনো এইখান থেকে ঠেকাবো না, এইটা এইটা এইটা। ব ভ আমরা ক্ষয়ের সময় দেখেছি, আরেকবার বলবো। এবার কি
ভ লিখছি, ভয়ের বেলাতে খ যেমন লিখেছিলাম, কিন্তু ভয়ের বেলাতে মাত্রা আছে, মাত্রার নিচে খ লেখার মতন করে আমরা শুরু করছি। এই গোল্লাটা মানে হচ্ছে 8 নম্বর, 8 নম্বর নিচে নামলো এবং এইটা ঠিক ক্ষয়ের বেলাতে যেমন উঠেছিল ততখানি উঠবে, এবং ক্ষয়ের বেলাতে যেমন ঘুরে আসছিল এটাও ততখানি আসবে, কিন্তু তার চাইতে একটু বেশি নামে দেবো, কারণ ক্ষয়ের চাইতে তো ভয়ের এই অংশটা বড় হবে, কারণ ক্ষয়ের তো নিচে আরও পার্ট আছে, সেটা নেই। কাজে এটা আমি নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে নিচের দাগে ঠেকিয়ে দেবো। এবার এইটাকে আমি এইখানটায় আনি, ভ ম, কোনো ব্যাপার নেই, দাগ দিয়েছি। একটা ছোট দাগ দিলাম কোন দিকে, 1 নম্বর দাগ এইটা। এবার একটা বড় করে সংখ্যা 1 লিখছি, এই আমি ঘুরিয়ে আমি একটা লিখলাম, এই নিচে নামিয়ে দিলাম। এটাতে সেই তীক্ষ্ণতার সূত্র, এবং এটাকে উপরে তুলে দিলাম। এই অক্ষরটার মধ্যে কিন্তু এইটা মুছে দিলেই দন্তন্য আছে, তো ম হয়ে গেছে, পফ ব ভ ম। তারপরে অন্তস্থজ কি, এই 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 ফ লিখেছি, একদম তাই, শুধু এটা হবে না, এখানে ঠেকে যাবে, একই নিয়ম। এখানে যা ফয়ের বেলাতে যা যা করেছিলাম সেইটা, সুতরাং আমি এটা শুধু অন্তস্থজ লিখে দিলাম, এবং আমরা জানি যে এর তলায় গোল্লা দিলে পরেই আমাদের অন্তস্থ হয়ে গেল, এবং বাস্তবে অন্তস্থজ এবং অন্তস্থ কিন্তু একই বর্ণ। সেই আলোচনা যেহেতু এখন প্রাসঙ্গিক নয়, কাজেই শুধু তথ্যটা জানিয়ে দিলাম আমি, হয়ে গেল অন্তস্থ। আমরা এটা নিশ্চয়ই এর পরের বার লিখবো না। কী করেছি, অন্তস্থজ লিখলাম, তারপরে বয়সনর, এই তো ব লিখেছি, বয়সনর, কোনো সমস্যা নেই। তারপরে ল, ল লেখাটা কিন্তু শিখতে হবে বন্ধুরা। কেন, ল অনেকেরই ভালো হয় না, ভালো না হলে পরে যা যা করতে হবে, আমরা যে ছাপার হরফ দেখি, আমি বলবো যে বাংলা অক্ষরগুলো সবই ছাপার হরফের অনুসরণ করা উচিত, কিন্তু কিছু কিছু সমস্যা আছে ছাপার হরফে, যেখানে মোটা দাগ আছে আমরা কলমটাকে ইচ্ছে করলে মোটা দাগ করে দিতে পারি না, এই সমস্ত সমস্যাগুলো আছে। তার বিকল্প কিছু পদ্ধতি যেগুলো আমি লেখা শেখানোর সময় দেখেছি, দীর্ঘইতে দেখেছি, তো সেই ব্যাপারগুলো বিকল্প পদ্ধতিতে আমাদের এগোতে হবে। তো লয়ের বেলাতে একটু নিয়মটা ভাঙবো। কি ভাঙবো, লয়ের বেলাতে ছাপা ল যেটা আমরা দেখি, সেটা এই যে অংশটা এবং এই যে অংশটা দুটো সমান, দুটো সমান, কিন্তু আমরা হাতের লেখাতে এটা করলে পরে আমাদের ভালো লাগবে না, এখানে একটু সমস্যা আছে। লয়ের এই অংশটা বড় হবে, আমি পরে ল লেখার নিয়মে আসছি, এই অংশটা একটু বড় হবে। আমাদের ছোটোবেলাতে যখন শেখানো হয়েছে যে ল লেখো, লিখতে না পারলে পরে আমাদের এইভাবে শেখানো হতো, আমি পদ্ধতিটা শেখাচ্ছি। দাগ দিলাম, মাত্রা হবে, এবং তারপর লয়ের বেলাতে কী করতো, আমাদের বলতো যে এরকম নিচ থেকে ওপরের দিকে তুলে একটা একার লেখো, হয়ে গেল। এবার এটা যেমন এখানটা হয়েছে, এইটাকে এইটার সমানই তুলবো, এরকম করে তুলবো, আবার এইভাবে ঘুরিয়ে নামাবো, তারপর এইখান থেকে এই দাগ দিয়ে নামিয়ে দিলাম, ল হয়ে গেল। এই কাজটা এই দিক থেকে এইভাবে না ঘুরে যদি আমি এইরকম করেই করি, এই নামালাম, এইটাকে এই লেভেলে তুললাম, তারপরে এরকম দাগ দিলাম, এরকম দাগ দিলাম, অবশ্যই ল সংযুক্ত হবে এই যে দাগটা আছে তার অর্ধেকের ওপরে, নিচে নামবে না। নিচে নামার জন্য অনেকের ল সারা জীবনে ভালো হয় না, তারা এইরকম করে ল লিখে দেয়, ব্যাস এটা নয়, হলো। এবার আমার মাত্রা আমি দিয়ে দিলাম, ল কমপ্লিট। এই পদ্ধতিটা অনুসরণ করলে পরে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে দাগটা, এই দাগটা এই অংশের চাইতে উপরে উঠলে পরে এই খারাপ লাগবে, একটু নিচে নামলে কিন্তু তত খারাপ লাগবে না। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এই একটা ল লিখছি, এই ওপরে এটা তুলে দিলাম ল, আর আরেকটা ল লিখছি, এটা নিচে রাখলাম ল, এটা বেশি খারাপ লাগবে। যাই হোক, আমরা চাইব যে এই দুটো সমান উচ্চতা বিশিষ্ট হবে। ব বহুবার চর্চিত হয়ে গেছে, দরকার নেই। তালব্য শ লেখার একটা পদ্ধতি আমি বলবো, এটা
বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আদর্শ, বড়রা এমনিতেই পারবেন। বাচ্চাদের জন্য আমি নিয়মটা শেখাবো, সেটা হচ্ছে যে এটা আমি আমার নিজের ছেলের ওপরেই প্রয়োগ করেছিলাম, তাকে বলেছিলাম। দেখবেন বাচ্চারা প্রায় তালব্য শ লিখতে গিয়ে এইরকম দিয়ে এইরকম দিয়ে এইরকম দিয়ে ব্যাস এই যে গণ্ডগোলটা করে ফেলে, এই গণ্ডগোল থেকে তাদের বের করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে তারা এই যে গোল্লা দুটো এইভাবে জুড়ে যাবে, এইভাবে জুড়ে যাবে, এই জুড়ে যাওয়াটা কিন্তু তারা দেখাতে পারে না। এটা কিভাবে করা যাবে? এটার জন্য আমাদের দরকার হচ্ছে প্রথমে একটা যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলাম। এই যোগ চিহ্নর বাঁদিকের এই দাগ থেকে একটুখানি ওপরে আমি একটা অর্ধবৃত্ত আঁকবো, এইখানটায় ঠেকে দেবো। এই তুললাম, এই সেন্টারে এনে দিলাম, এইখান থেকে আমি নিচে বের করে দিলাম, আবার সেন্টারে ঘুরিয়ে নিয়ে গেলাম, এবার ডান দিকে বের করব, এটা যতটা নেমেছে এটাও ততটা নামাবো, আবার এখানটায় তুলে দিলাম, এইটা যতটা উঠেছে আমি এইভাবে আস্তে আস্তে সরে গিয়ে ততটাই তুলে দেব, তারপরে এইটাকে বের করে দেব। এবার আমি এইখান থেকে এইখান থেকে এইখান থেকে দিয়ে দিলাম, এটা অর্ধমাত্রার বর্ণ দিয়ে দিয়েছি। ব্যাস এইভাবে তাকে শেখানো, এবং তারপরে পরবর্তীকালে এটা ছাড়াই সে শিখতে পারবে, কারণ এইখান দিয়ে সে শিখবে এই যে দুটো অংশ, এই দুটো অংশ কীভাবে পাশাপাশি এরকম জুড়ে লেখা যায়। এখানে একটা বাংলা এক আছে, এখানটায় সেই একটার প্রতিবিম্ব আছে। ব্যাস তালব্য শ। দন্ত স লেখার বেলাতে একটু ব্যাপার আছে, তালব্য শ মূর্ধন্য স, মূর্ধন্য সর বেলাতে কোনো ব্যাপার ছিল না, আমরা অন্তস্থ যে লিখেছিলাম তখনই এটা শেষ করে ফেলতে পারতাম। লিখছি 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 লিখছি, স্যাপ এখানটা জুড়ে দেওয়া। সুতরাং এটার মধ্যে কোনো সমস্যা নেই। দন্তস্বর বেলাতে অনেকের সমস্যা হয়, দন্তস্বকে অনেকেই মাত্রাটা এইভাবে 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 লিখতে গিয়ে সারা জীবনে এইটুকু আর জুড়তে চায় না। এই গণ্ডগোলগুলো রাখলে পরে দেখুন, আমার মাথায় চুল কম আছে, আমাকে দেখতে খারাপ লাগছে, কোনো সন্দেহ নেই। কারণ কি, চুলটা থাকা দরকার ছিল, চুলটা নিয়েই আমার সৌন্দর্যটা। তো এই মাত্রাগুলো হচ্ছে অক্ষরের চুল, সেটা না দিলে পরে কিন্তু দেখতে খারাপ লাগবে। আর যারা নাকি স্বামীজি হয়ে যান তাদের বেলাতে ওই চুল লাগে না, তাদের সৌন্দর্য তাদের ওই স্বামীজিত্বে। সুতরাং যে সমস্ত অক্ষরের বেলাতে মাত্রা দিই না, মানে মাত্রা নেই, তাদের সৌন্দর্য ওভাবেই। সুতরাং সেটা নিয়ে বিতর্ক করার কিছু নেই, মাত্রাটা যার আছে তার বেলাতে অবশ্যই দেবেন, যতটুকু আছে ততটাই দেবেন। এবং এটা তো খুব বেশি দিন লাগে না শিখতে, কিন্তু সারা জীবনের মতোই তো শেখা যায়। এটা তো এমন নয় যে প্রতিদিন ভাত খাওয়ার মতন পয়সা খরচ করে আমাকে খাওয়া দাওয়া সারতে হয়, একবার শিখলে পরে বাকি সারা জীবন শেখা যায়। সুতরাং দন্তস্বর বেলাতে এটা হয়ে গেল। দন্তস্বরটা আমরা কীভাবে লিখব? ম লেখার মতন করে এইটা একটা সরল রেখা দিলাম, কোনাকুনি 1 নম্বর দাগ, এইটা একের মতন করে দেব, এটা এভাবে তুলে দেবো, ছেড়ে দিলাম, ছেড়ে দিতে হবে, একটানেই সারাক্ষণ লিখবো, এই মানসিকতা থাকলে পরে ভালো লেখা আয়ত্ত করা মুশকিল। এইখান থেকে আমি ওপরের দিকে দাগটাকে তুলব, আবার নামাবো, ব্যাস। এবার আমার এইখান থেকে দাগটা দিয়ে দিলাম দন্তস্ব। যে কটা খণ্ডে করেছি এই কটা খণ্ডেই লিখুন। তারপরে পরে যখন আয়ত্ত হয়ে যাবে তখন না একবার এরকম দাগটা দিলাম, তারপর আমি এরকম দিলাম, এইভাবে দিলাম, এই দাগ বরাবর আমি আসতে শিখে গেছি, তখন আমি ছেড়ে দিয়ে আবার এখানে করতে পারি, সেটা অন্য ব্যাপার। দন্তস্ব হ, হয়ের কিছু ব্যাপার নেই, বহুবার হয়ে গেছে, নিয়ম বলেছি। ঢাসন হয়ে গেছে, অন্তস্থ হয়ে গেছে। আমাদের খণ্ড তো খেয়াল করে দেখবেন, খণ্ড তো আর আমরা যে বাংলার সংখ্যা 1 লিখি, আসলে একই জিনিস, শুধু উল্টো দিক থেকে লিখি। এই হচ্ছে আমাদের খণ্ড তো। এই যে গোল্লাটা দেব, এই গোল্লাটা দেবো এই যে দাগের বরাবর আমাদের লিখতে হয়, সেই দাগের চাইতে খানিকটা নিচে, খানিকটা নিচে। এইবার উপরে তুললাম, এইখান থেকেই উপরে তুলতে হবে। উপরে তোলাটা অবশ্যই এটা থেকে এই দাগটা উপরে উঠবেই, এটা মাথায় রাখতে হবে। আমার এইখানটা থেকে এসে এখানটায় খণ্ড তো। আর এটা আমি যত উপরে করব তত আস্তে আস্তে খারাপ হতে থাকবে, তারপর দেখা যাবে একসময় খণ্ড তো কিছুতেই ভালো হচ্ছে না। এই বোর্ডটাকে উল্টে দিলেই আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এক, কারণ এইটা হচ্ছে এইটা। অনুস্বার, অনুস্বার খুব চমৎকার একটা জিনিস, খুব সহজে লেখা যায়। এইরকম গোল্লা দিতে কারো কোনো অসুবিধা হয় না। আমি যেটা বলছিলাম যে এই দাগগুলো কেন, এই দাগগুলো কে পারবে না, সবাই পারবে। সেই দাগগুলোই
শুধু সেই পরিমাণ মতন আমি ব্যবহার করছি, আমি এক একটা অক্ষর লিখছি। অনুসারে এই গল্পটা সবাই দিতে পারবে, কিন্তু তারপরে নিচের দাগটা কেমন হবে কেমন হবে না, এই আমি দেখেছি, আমার অভিজ্ঞতা এটা। ছাত্রছাত্রীরা কেউ এর তলাতে সোজা এরকম দাগ বসিয়ে দিয়েছে, বিস্ময়সূচক চিহ্নের ঠিক বিপরীত। ভাবছে অনুস্বার হয়ে গেল, অসাধারণ অনুস্বার, কোনো সন্দেহ নেই, শুধু খারাপ দেখতে। মানে সব অসাধারণ যে ভালো হবে তার কোনো মানে নেই। কী করা হবে, এইখানটায় এইটার এই দাগটা এরকম কাত হবে একটুখানি, তলোয়ারের মতন, একটু বাঁকানো তলোয়ারের মতন ডিজাইন। অনুসরণে এই ধরনের যোগেন্দ্রনাথ সরকারের বইয়ের মধ্যে আছে। আমি সেই জিনিসটাকেই বললাম অনুসরণ করতে। খণ্ডত্ব, অনুস্বর, এর বিসর্গ। বিসর্গ হচ্ছে বাংলায় একমাত্র বর্ণ যেটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে আয়নাতে উল্টো করলে দেখা যায় না, সোজাই দেখা যায়। একমাত্র বর্ণ কি না, দুটো গোল, সবচেয়ে সহজ। আমি অনেক অক্ষর উল্টো করে লিখে দেখাই, উল্টো দিক থেকে লিখে দেয়, তো সেটা আপনাদের মনে হতে পারে যে এটা বেশ কঠিন, কিন্তু এই এই অক্ষরটা আপনার উল্টো দিক থেকেও লিখতে পারবেন, কোনো সন্দেহ নেই, খুবই সহজ। আর তারপর হচ্ছে বিসর্গ হয়ে গেছে আমাদের শেষ বর্ণ। আসলে এটা মোটেই বর্ণ নয়, আমরা ভুল করে বর্ণ বলি। এটা হচ্ছে চন্দ্রবিন্দু। নামটা চন্দ্র এবং তার ভেতরে বিন্দু দেওয়ার জন্য চন্দ্রবিন্দু। অনেকে চন্দ্রবিন্দুর চাঁদ বলে, আমি বলছি যে সেটা ভুল, কারণ চন্দ্রবিন্দুর চাঁদ বললে শুধু এই চাঁদটুকুকেই বোঝায়। আর তার মাঝখানে, বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই পর্ব জানাবেন। ভালো থাকবেন সবাই।